দেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলের অন্তত 11টা জেলা এখন বন্যাক্রান্ত। এসব জেলায় বন্যবদ্রুত মানুষের সংখ্যা অর্ধ কোটিরও বেশি। বন্যা শুরু হবার পর থেকেই আমরা দেখছি মানুষের নানা রকম দুরবস্থা, এবং এই দুরবস্থাকে লাঘব করতে সরকারের সঙ্গে সমাজের নানা শ্রেণী পেশার মানুষের চেষ্টাও কিন্তু চলছে অবিরত। এর মধ্যে বন্যার পানি অনেক জায়গা থেকে আসলে কমে গেছে, আবার কিছু কিছু জায়গায় বেড়েও যাচ্ছে, কিন্তু পানি সার্বিকভাবে কমে যাওয়ার পথে। বন্যার এই পরিস্থিতিতে, বন্যার বর্তমান অবস্থায় দুর্যোগ ব্যবস্থাপনার ধরন এবং স্বাস্থ্য ঝুঁকিগুলো কী এবং তা নিরসনে কি করা উচিত সে নিয়েই আজকে আমরা কথা বলেছি। দেশের যে অঞ্চলগুলোতে এখন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বন্যা আক্রান্ত অনেক মানুষ আছেন, সেই জায়গাকার অবস্থাটা কি এবং সেখানে ত্রাণ তৎপরতা থেকে শুরু করে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত, এই নিয়ে কথা বলেছেন দুর্যোগ বিশেষজ্ঞ। মানে এখন তো পানি উপরের দিকে নামছে, ফেনীর অনেক জায়গায় পানি নেমে গিয়েছে, মানে রাস্তাগুলো দেখা যাচ্ছে, কিন্তু রাস্তার পাশে পানি জমে আছে। আমাদের লক্ষ্মীপুরে কিছু কিছু জায়গায় পানি বেড়েছে। যদি বৃষ্টি না হয় তাহলে পানি আর বাড়বে না, পানি আস্তে আস্তে কমতে থাকবে। তবে পানি কমার হার একটু কম, কারণ পানি অনেক জায়গায় আটকে যাচ্ছে। এর মধ্যে কোম্পানিগঞ্জের সুইচ গেট নষ্ট হয়েছে, এটা দেখেছেন। এতে হয়তো দ্রুত পানি নেমে যাবে, কিন্তু সমস্যা হবে এই সুইচ গেটটা যত তাড়াতাড়ি সম্ভব যদি মেরামত না করা যায়, তাহলে জোয়ারের সময় আবারও পানি আসবে। কারণ ভাদ্রের জোয়ার এখনো বড় জোয়ার বাকি আছে, সেটা নেক্সট পূর্ণিমায় খুব বড় জোয়ার হবে এবং অমাবস্যাতেও একটা জোয়ার হবে। এর আগে কোনো না কোনোভাবে এটা মেরামতের ব্যবস্থা বা কোনোভাবে পানিটা যখন সাগর থেকে আসবে সেটা আটকানোর একটা ব্যবস্থা করতে হবে, না হলে আরও বেশি ক্ষতি হতে পারে। বন্যা পরিস্থিতির ঠিক এই সময়টাতে সামগ্রিক কাজের একটা সমন্বয়ের কথা বলছেন দুর্যোগ বিশেষজ্ঞরা। এই সমন্বয়টা হতে হবে মাঠ পর্যায় থেকে। ইতিমধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কিছু কিছু পরিষদকে ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত মাঠ পর্যায়ে, বিশেষ করে ইউনিয়ন পরিষদ, এখনও পর্যন্ত সেটাকে অটুট রাখা হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আসলে এখানে ভূমিকা কী এবং তারা কতটুকু করতে পারে? স্ট্যান্ডিং অর্ডারের যে ব্যবস্থাপনা আছে সেটা একটু অনুসরণ করতে হবে। এখন কন্ট্রোল রুম করে উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে কাজটা করতে হবে, এবং কন্ট্রোল রুমের বাইরে কোনো ডিস্ট্রিবিউশন করা যাবে না। অনেক ভুল জিনিস আমরা নিয়ে যাচ্ছি, যেমন পুরনো কাপড়, মোমবাতি, এগুলো বাদ দিতে হবে। এখন মানুষের বেশি দরকার ক্যাশ, এবং ক্যাশ দিলে স্থানীয় বাজারগুলো চালু হবে। স্থানীয় অর্থনীতিকে চালু করাটা খুবই জরুরি, এবং স্থানীয় অর্থনীতিকে চালু করতে না পারলে আমাদের অনেক ধরনের সমস্যা হবে। সেই জন্য এখনই দরকার আমাদের সমন্বয়টাকে শক্তিশালী করা। জেলা এবং উপজেলা পর্যায়ে কমিটিগুলো, বিশেষ করে আমাদের ইউনিয়ন কমিটিগুলো, যেহেতু উপজেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে, জেলা রাজনৈতিক নেতৃত্ব নাই, সেই কারণে আমাদের ইউনিয়ন কমিটিগুলা শক্তিশালী করতে হবে। এখানে তরুণদেরকে ইনভলভ করতে হবে এমনভাবে যেন তারা পূর্ণ সদস্য হিসাবে আসতে পারে এবং পুরো বিষয়টা তারা নিতে পারে। বন্যার পানি কমে যাওয়ার সময়টাতে, এমনকি বন্যার সময়ও স্বাস্থ্যের নানা রকম ঝুঁকি থাকে। এই সময়টাতে অনেকেই আহত হতে পারেন, বন্যার পানির চরে ডুবে যেতে পারে, সাপের কামড়ের সমস্যা আছে, ইত্যাদি নানা ধরনের সমস্যা হয়। এই কথাগুলো অনেকে বলছেন। এখন এই সময়টাতে, বন্যার সময় এবং পানি কমে যাওয়ার সময়, এই সময় আসলে স্বাস্থ্য ঝুঁকিগুলো কী, চিকিৎসকরা কি পরামর্শ দেন? বন্যাকে ঘিরে আমাদের যে স্বাস্থ্য সমস্যাগুলো রয়েছে, এগুলোকে মোটা দাগে আপনি কয়েকটি ভাগে ভাগ করতে পারেন। এর ভিতরে একটা হলো, ঠিক যখন বন্যাটা হতে থাকে, এই বন্যার সময়ে বিশেষ করে যখন পানি উঠতে থাকে, সেই সময়ে কিছু স্বাস্থ্যজনিত ঝুঁকি সৃষ্টি হয়। এগুলোর ভেতরে অন্যতম হলো ড্রাউনিং, মানে পানিতে ডুবে যাওয়া। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রচুর ঘটে। এছাড়া এ সময় ইনজুরি হয় অনেক। আপনি জানেন যে অনেকের ঘরের চাল ভেঙে পড়তে পারে, গাছ ভেঙে পড়তে পারে, পানির মধ্যে হাঁটতে গিয়ে কাটাছেঁড়া হয়ে অনেক রকমের ইনজুরি হয়। আর তৃতীয় গুরুত্বপূর্ণ হলো, এই সময় সাপে কাটার উপদ্রব অনেক বেড়ে যায়, যেহেতু সাপের সাথে মানুষের ইন্টারাকশনটা অনেক বেড়ে যায় এই সময়। এবং চতুর্থত আমরা বলতে পারি যে কিছু কিছু অ্যানিম্যাল বাইট এই সময় হয়ে যেতে পারে। এটা হলো যে যখন পানি উঠছে, ইমিডিয়েট যে সমস্যাগুলো। আর যখন বন্যার পানিগুলো নেমে যেতে থাকে,
বা বন্যার পানি স্থির হয়ে পানিবদ্ধ অবস্থায় মানুষ দীর্ঘদিন থাকে, তখন কিছু স্পেসিফিক স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়। সেগুলোর ভেতরে খুব কমন হলো পেটের পীড়াজনিত সমস্যা। সেটা কলেরা হতে পারে, ডিসেন্ট্রি হতে পারে, বা পরিপাকতন্ত্রের অন্যান্য বিভিন্ন রকমের ইনফেকশন হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ হলো এখানে এই সময়ে চর্মরোগ দেখা দেয়, বিশেষ করে ফাঙ্গাস দিয়ে চর্মরোগ, ডার্মাটাইটিস সহ বিভিন্ন ধরনের চর্ম সমস্যা দেখা দেয় অপরিষ্কার পানিতে হাঁটা চলার জন্য বা সংস্পর্শের জন্য। তৃতীয় গুরুত্বপূর্ণ হলো এই সময়ে শ্বাসতন্ত্রের সংক্রমণ দেখা দেয়, যেহেতু অনেক সময় অতিবৃষ্টি হয়, বয়স্করা বা বাচ্চারা ওই সময় খোলা আকাশের নিচে থাকা লাগতে পারে, বৃষ্টিতে ভিজে বা ভেজা কাপড় অনেকক্ষণ পরে থাকার কারণে তাদের নিউমোনিয়া জনিত শ্বাসতন্ত্রের সংক্রমণ হয়, ব্রঙ্কাইটিস হতে পারে, এবং অন্যান্য শ্বাসতন্ত্রের আরো ইনফেকশন যেগুলো আছে সেগুলো বেড়ে যেতে পারে। এটা হলো অ্যাকিউট প্রবলেম। আর আমরা ক্রনিক আরো কিছু স্বাস্থ্য ঝুঁকি এ সময় সৃষ্টি হয়, সেটা হলো এই সময়ে যারা প্রেসারের রোগী, ডায়াবেটিসের রোগী, হাঁপানির পেশেন্ট, তারা ওষুধের সংকটে ভুগতে পারেন, সেগুলো অনিয়ন্ত্রিত হয়ে পড়তে পারে। অনেক সময় অনেক ক্যান্সারের পেশেন্ট কেমোথেরাপি শিডিউল মিস করতে পারেন, ডায়ালাইসিসের পেশেন্টের শিডিউল মিস হয়ে যেতে পারে। এগুলো দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট পড়ে। তাছাড়া যদি সুপেয় পানির অভাব হয়, খাবারের অভাব হয়, অনেকে অপুষ্টিতেও এই সময় ভুগে থাকেন। যে স্বাস্থ্য ঝুঁকিটা বিস্তীর্ণ এলাকায় এবং বিপুল সংখ্যক মানুষের মধ্যে তৈরি হয়েছে, সেই স্বাস্থ্য ঝুঁকি নিরসনে আসলে কি করা উচিত? এখানে করণীয় দুটো পর্যায়ে প্রস্তুতির বা প্রিপারেশনের ব্যাপার আছে। একটা হলো যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, বন্যা আক্রান্ত, উনি নিজে কিছু ওনার করণীয় আছে। আবার আরেকটি হলো উনি যদি নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যান, সেখানে কিছু করণীয় বিষয় আছে। তাহলে যিনি বন্যা আক্রান্ত, এই যে ডায়রিয়া জনিত অসুখ হওয়ার পেছনে একটা বড় অংশের কারণ হলো সুপেয় পানির অভাব। যার কারণ হচ্ছে তাহলে ওনাকে সুপেয় পানি নিশ্চিত করতে হবে, অ্যাটলিস্ট যাতে উনি 30 মিনিট পানি ফুটিয়ে পান করতে পারেন। আমরা বলি যে বুদবুদ ওঠা থেকে 30 মিনিট পানিটা জাল দিতে হবে। তাছাড়া আরেকটা পদ্ধতি হতে পারে যে পানি বিশুদ্ধীকরণ ট্যাবলেট বা লিকুইড ওনারা ব্যবহার করতে পারেন। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করলে আমরা প্রতি 10 লিটারের জন্য 2টো ট্যাবলেট ব্যবহার করি, অথবা প্রতি 10 লিটারের জন্য আমরা 30 থেকে 40 ফোঁটা পানি বিশুদ্ধীকরণ লিকুইড গুলো ব্যবহার করে পানি বিশুদ্ধকরণ করতে হবে। এবং খাবারের ব্যাপারে এখানে ওনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। বাসি খাবার, পুরনো খাবার খাওয়া যাবে না, শুকনো খাবারের উপরেই বেশি ভরসা করতে হবে। চিড়া, মুড়ি, খেজুর, গুড়, এই জাতীয় খাবার এই সময়ে খাবার চেষ্টা করতে হবে।